হঠাৎ এক দুর্ঘটনার পর তুখোর পুলিশ অফিসার অগ্নির অনেক স্মৃতি হারিয়ে যায়। তবে দীর্ঘদিন পর শহরে ফিরে সে যখন একটা রহস্যময় মৃত্যুর তদন্ত শুরু করে, তখনই তার ঝাপসা স্মৃতিতে ভেসে ওঠে নিজেরই ভাইয়ের নৃশংস খুনের অতীত। একদিকে ভাইয়ের খুনের প্রতিশোধের আগুন, আর অন্যদিকে তার স্মৃতি খোঁজার লড়াই। আর এই কঠিন জার্নিতে অগ্নির পাশে এসে দাঁড়ায় ছন্দা। কিন্তু এই ছন্দা কি আসলেই তার বন্ধু, নাকি বন্ধুর ছদ্মবেশে কোনো গোপন শত্রু? অগ্নি কি পারবে সেই সবকিছু খুঁজে বের করতে? তাছাড়া নিজের টুকরো টুকরো স্মৃতি জোড়া লাগিয়ে সে কি পারবে ভাইয়ের খুনিকে খুঁজে বের করে তার খুনের বদলা নিতে? সেটাই দেখবো আজকের গল্প তার কাটাতে। শুরুতেই আমাদের কলকাতার একটা ছোট্ট শহর কানাইপুর দেখানো হয়। সেখানে এক নদীর পাড়ে একটা কাপল বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। একটা সময় তারা একে অপরের সাথে ফোনে ছবি তুলছিল। তখনই তারা খেয়াল করে তাদের একটু সামনে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে হুডি পরা একটা লোক বের হয় আর অন্য একটা ছেলেকে ড্রাইভিং সিটে বসায়। এরপর সেই গাড়িতে ধাক্কা দিয়ে নদীর মাঝখানে ফেলে দেয়। এটা দেখে সেই কাপল প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা এতটাই ভয় পায় যে সেখানে আর এক মুহূর্ত থাকে না, দ্রুত সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। পুলিশ মিডিয়া সবাই সেই নদীর পাশে চলে আসে। কিছুক্ষণ পরই সেই গাড়িটা নদী থেকে উদ্ধার করা হয়। গাড়ি উদ্ধারের পরই জানা যায় গাড়িতে থাকা লাশটা এই শহরের অনেক বড় ব্যবসায়ী অশোক চৌধুরীর ছেলে রাহুল চৌধুরীর। পুলিশ আর সাংবাদিকের মতে রাহুল নেশা করে গাড়ি চালাচ্ছিল, যার কারণে তার গাড়ি নদীতে পড়ে গেছে। একটু পরই সেখানে অশোক আর তার বন্ধু রঞ্জন, যে একজন উকিল, সে চলে আসে রাহুলের লাশ দেখার জন্য। এরপর অভিনব নামের একজন সাংবাদিক তার ক্যামেরাম্যান রজতকে বলতে থাকে, যা আগের অশোক হলে ছেলের মৃত্যুর বদলা নেওয়ার জন্য পুরো শহরকে শ্মশান বানিয়ে দিত। রজত জিজ্ঞেস করে, আগের অশোক মানে এখনের কি পার্থক্য? অভিনব বলে, এই শহর ছিল রায়বর্মন পরিবারের, আর রায়বর্মন পরিবারের মাথা ছিল প্রতাপ। যত রকম ইল্লিগাল কাজ আছে, জমি, রিয়েল এস্টেট, কয়লা স্মাগলিং, সবকিছু প্রতাপ নিজে সামলাতো। কোন নেতা ইলেকশনে জিতে মন্ত্রী হবে সেটাও প্রতাপ ঠিক করে দিত। আর অশোক ছিল প্রতাপের ডান হাত। সে ভেবেছিল কয়লার কারবার প্রতাপ তাকে দিবে, কিন্তু প্রতাপ সেই কাজ অশোককে না দিয়ে নিজের ভাইকে দিয়েছিল। আর সেই রাগে অশোক প্রতাপের জন্মদিনের দিনই তার পুরো পরিবারের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল। সে এতটাই ভয়ঙ্কর ছিল, এমনকি সে প্রতাপের ছোট্ট ভাতিজিকেও ছাড়েনি। তার মা যখন তাকে নিয়ে পালাচ্ছিল, তখন তাদের এই নদীতে ডুবিয়ে মেরে ফেলে, যাতে পরে কোনো অংশীদার না পাওয়া যায়। আর এখন ভাগ্য দেখো, সে অশোকের ছেলের লাশই এই নদীতে পাওয়া গেছে। এটাকেই বলে কর্মফল। তখনই সেখানে ডোডো নামের একজন মাফিয়া চলে আসে। রজত তাকে দেখে অভিনবকে জিজ্ঞেস করে, উনি কে? অভিনব বলে, এই শহরের নতুন বস। এসেছিল অশোকের সাথে হোটেলের ব্যবসা করতে, কিন্তু এরপর নারী পাচার, মাদক এসব নিয়ে কাজ করে সে এখন অশোকের থেকেও বড় মাফিয়া হয়ে গেছে। পুরো শহরের মানুষ জানে রাহুলকে ডোডো মেরেছে, তবে কেউ কিচ্ছু বলবে না। পুলিশও ডোডোর কিচ্ছু করতে পারবে না। এই ডোডোকে আটকাতে পারে এমন একজন মানুষ যার মাথার তারগুলো কাটা থাকবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের অগ্নি নামের একজন ছেলেকে দেখানো হয়। অগ্নি লিফটের সামনেই অজ্ঞান হয়ে পড়েছিল। তখন একটা ছেলে তাকে ডাকতে থাকে। সে সময় হঠাৎই অগ্নি উঠে যায়। এরপর ব্যাকগ্রাউন্ডে আমাদের বলতে থাকে, কথা আছে মানুষ ততটুকুই মনে রাখে যতটুকু সে মনে রাখতে চায়। কিন্তু এটা একদম মিথ্যা কথা। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের একটু আগের দৃশ্য দেখানো হয়। দেখা যায় অগ্নি কোনো একটা ঠিকানা খুঁজছিল। একটু পরই সে একটা হোটেলের ভেতর চলে আসে, কিন্তু তার ঠিকানায় 206 নাকি 209 লেখা ছিল। সে সেটাই ভুলে গেছে। আসলে অগ্নি একটু পর পর সবকিছু ভুলে যায়। এখন সে 209 নাম্বার রুমের দরজা ধাক্কাতে থাকে। দেখা যায় একটা লোক দরজা খোলে। অগ্নির হাতে তখন মোবাইল ছিল, সে রেকর্ড করছিল। এটা দেখে তো লোকটার খুব রাগ হয়, তাই সে অগ্নিকে সেখানে একটা ঘুষি মেরে তখনই অজ্ঞান করে ফেলে দেয়। এই কারণেই সে লিফটের সামনে অজ্ঞান হয়ে পড়েছিল। এখান থেকে কাহিনী চলে আসে বর্তমানে। অগ্নি তার সামনে থাকা লোকটাকে একটা ঘুষি মারে, আর লোকটার নাক ফেটে যায়। এই লোক অগ্নিকে জিজ্ঞেস করে, আপনি আমাকে কেন ঘুষি মেরেছেন? তখন অগ্নি নিজেই জানতো না সে কেন লোকটাকে ঘুষি মেরেছে, তাই সে লোকটাকে সরি বলে। অগ্নি ব্যাকগ্রাউন্ডে আমাদের বলতে থাকে, আমার কখন কি মনে পড়ে যায় আর আমি কখন কি ভুলে যাই সেটা আমি নিজেই বুঝতে পারি না। একটু পরই সে তার বাইকের কাছে যায় আর বলে, আমার হঠাৎ মনে পড়েছে এই বাইকটা আমার, কিন্তু আমি এই হোটেলে কি কারণে এসেছি, কে আমাকে আসতে বলেছে, আমি তো সবকিছু ভুলে গেছি। তখনই একজন মহিলা অগ্নিকে ফোন করে আর বলে, আমি আমার হাজবেন্ডের কেস আপনাকে দিয়েছি। অগ্নি তখন তার খাতা খুলে দেখে একজন পুলিশের ছবি, সাথে ঠিকানা দেওয়া। তখন অগ্নি আমাদের বলে, শুনেছি স্মৃতি যাওয়ার আগে
আমি একজন দুর্দান্ত পুলিশ অফিসার ছিলাম, এখন আবার আমার প্রমোশন হয়েছে, পুলিশ থেকে পুরো ডিটেকটিভ হয়ে গেছি, এখন মানুষের পরকীয়া ধরে বেড়াই। আসলে অগ্নির কিচ্ছু মনে নেই, তাই এখন সে ডিটেকটিভের কাজ করে। যেমন মানুষ তাকে হায়ার করে নিজের স্বামীর পরকীয়া বা নিজের স্ত্রীর পরকীয়া ধরার জন্য। যাক, অগ্নি এখন সেই জায়গায় চলে যায় ওই পুলিশের পরকীয়া ধরতে। কিন্তু সে যখন একটা মহিলার সাথে ওই পুলিশের ভিডিও করছিল, তখনই তাকে এখানের একটা লোক দেখে ফেলে। আর এটা ছিল একটা পতিতালয়, তাই এখানকার সব ছেলেরা সবাই মিলে অগ্নির পেছনে পড়ে যায়। অগ্নি তখন কোনো মতে সেখান থেকে পালিয়ে নিজের বাড়ি চলে আসে। আর সেখানে এসেই সে তার আর তার ছোট ভাইয়ের ছবি দেখতে থাকে। সে বলতে থাকে, আমার ভাইয়ের কথা আমার মনে আছে, তার সাথে করা খুনসুটি আমার মনে আছে, কিন্তু অন্য কিচ্ছু আমার মনে নেই। তখনই অগ্নির ফোনে একটা কল আসে। অপর পাশের ব্যক্তি তাকে বলে, তোমার কাছে যদি নোট থাকে তাহলে লিখে নাও, তোমাকে কিছুদিনের জন্য কানাইপুর আসতে হবে, জরুরি একটা কেস এসেছে, তাই তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। অগ্নিও তখন তাড়াতাড়ি সেই শহরে গিয়ে পৌঁছায় আর সবার প্রথমে একটা হোটেলে খেতে যায়। কিন্তু দেখা যায় তাকে দেখে টেবিল থেকে তার সামনে থেকে দুজন মানুষ রাগ করে উঠে যায়। অগ্নি তো কিছুই বুঝতে পারে না। তখনই হোটেলের ম্যানেজার আসে আর অগ্নিকে বলে, যদি তোমার একটুও লজ্জা থেকে থাকে তাহলে এখান থেকে উঠে যাও। অগ্নি অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, আমি কি করেছি? ম্যানেজার বলে, তুমি যেই কাজটা করে গিয়েছো সেটার জন্য তো তোমার এই শহরে আসাই উচিত ছিল না। অগ্নির তো কিচ্ছু মনে ছিল না, তাই সে কিছুই বুঝতেও পারে না। ম্যানেজার তখন তাকে সেখান থেকে বের করে দেয়। কিন্তু এরপরেও অগ্নি যেখানেই যাচ্ছিল লোকেরা শুধু ঘুরে ঘুরে তার দিকেই তাকাতে থাকে। অগ্নি তখন মনে মনে বলে, আমি কি আগে ইলেকশনে দাঁড়িয়েছিলাম, যার কারণে এখন মানুষ ঘুরে ঘুরে আমাকে দেখছে? তো তার অতীতে কি এমন ঘটেছিল তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপর অগ্নি সোজা রঞ্জনের সাথে দেখা করতে চলে আসে। আসলে রঞ্জনই ওই দিন অগ্নিকে ফোন করে এই শহরে আসতে বলেছিল। অগ্নি রঞ্জনের সাথে কথা বলতে যাবে, তখনই তার মনে পড়ে তাকে তো সেই পুলিশের স্ত্রীকে ভিডিও পাঠাতে হবে। তাই সে তাড়াতাড়ি সেই মহিলাকে ভিডিও পাঠিয়ে দেয়। মহিলা ভিডিও দেখেই তার হাজবেন্ডের মাথায় একটা ফুলের টপ দিয়ে আঘাত করে আর তাকে সাথে সাথে অজ্ঞান করে দেয়। এরপর দেখা যায় রঞ্জন অগ্নিকে একটা কাগজ দেয় আর সই করতে বলে। অগ্নি জিজ্ঞেস করে, এটা কিসের কাগজ? রঞ্জন জানায়, তোমার জামিনের কাগজ। অগ্নি তো কিছুই বুঝতে পারছিল না, তাই সে জিজ্ঞেস করে, আমি কি আগে জেলে ছিলাম? আর যদি জেলে থেকেই থাকি তাহলে কি কারণে ছিলাম? রঞ্জন বলে, দেখো, কারণ অনেকগুলো আছে, এখন বলতে গেলে শেষ হবে না। তবে এখন সব থেকে বড় কারণ হচ্ছে অশোক সরকারের ছেলে রাহুল সরকারের মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ রিপোর্ট বলছে এটা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস, কিন্তু আমি জানি এটা খুন। এই সবকিছু শুনে অগ্নি বলে, সবই তো বুঝতে পারলাম, কিন্তু অশোক আর রাহুল এরা কে? রঞ্জন বলে, সেই সব কথা ছাড়ো, তোমার জন্য এখন গুরুত্বপূর্ণ হলো রাহুলকে কে মেরেছে। অগ্নি জিজ্ঞেস করে, কে মেরেছে? রঞ্জন তখন অগ্নির প্রশ্নে বিরক্ত হয়ে যায়। আসলে সে খুব ভালো করেই জানে পুলিশ কখনো রাহুলের কেস ইনভেস্টিগেট করবে না, কেননা রাহুলকে ডোডো মেরেছে। তাই সে এবার অগ্নিকে হায়ার করে যাতে সে ইনভেস্টিগেশন করতে পারে, কারণ অগ্নি ছিল সবার থেকে আলাদা। এদিকে আমাদের ডোডোকে দেখানো হয় সে একজন চার্চের ফাদারের থেকে কিছু উপদেশ নিচ্ছিল। আসলে ডোডো একটা আশ্রমের জন্য ফান্ড দিয়ে থাকে, সেই কারণেই ফাদার তাকে খুব ভালো মানুষ হিসেবে জানে। তো ফাদার চলে গেলে ডোডো বলতে থাকে, 30 মিনিটের বকবকের জন্য আমার কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে গেছে। একটু পরই সে আশ্রমের মেয়েদের কাছে আসে আর তাদের সাথে অনেক ভালোভাবে কথা বলে। এরপরই সে উপরের দিকে চলে যায়। দেখা যায় সেখানে তার লোকেরা একটা ছেলেকে ধরে রেখেছে। ছেলেটা ডোডোর থেকে 2 লাখ টাকা চুরি করেছে, তাই তারা তাকে ধরে রাখে। ছেলেটা তখন বলে, টাকা লাগলে আমি দিব, প্লিজ আমাকে মারবেন না। কিন্তু ডোডো তার কোনো কথাই শোনে না, ছুরি দিয়ে তাকে আঘাত করতে থাকে। এরপরই হাত ধুয়ে বাইরে আসে আর তার লোকেদের সাথে কথা বলে। কথা বলার সময় আমরা জানতে পারি ডোডো আসলে অনাথ বাচ্চাদের জন্য টাকা দেয়, শুধুমাত্র দেখানোর জন্য। আসলে তো সে সেখানে থাকা মেয়েদের ধীরে ধীরে পাচার করে দেয়। এরপরই আমাদের অগ্নিকে দেখানো হয় সে একটা বারে ছিল, সেখানে গিয়ে সে ড্রিঙ্ক করতে থাকে। তখনই পেছন থেকে ছন্দা নামের একটা মেয়ে তাকে দেখছিল। দেখে মনে হচ্ছিল ছন্দা তাকে অনেক আগে থেকে চেনে। একটু পরই দেখা যায় অগ্নি ওয়াশরুমে গিয়ে মাদক সেবন করে আর সেখান থেকে বেরিয়ে এলেই দেখা যায় ডোডো অগ্নির দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়, আমাদের 1.5 বছর আগের দৃশ্য দেখানো হয়। অগ্নি তখন ওয়াশরুমে বসেই মাদক সেবন করছিল। তখনই তার একজন ইনফর্মার তাকে ফোন দিয়ে বলে, কালকে তোমার ভাই টিনটিন বারে গিয়েছিল। এ কথা শুনেই তো অগ্নি টিনটিনকে জিজ্ঞেস করে সে কালকে বিকেলে কোথায় ছিল। টিনটিন অগ্নিকে বলে, তোমার এই টক্সিক বিহেভিয়ার আমার একদম পছন্দ না, আমি কালকে গ্রুপ স্টাডিতে গিয়েছিলাম। অগ্নি বলে, দেখো, মিথ্যা কথা বলো না, তুমি কালকে বিকেলে বারে ছিলে, তুমি আমাকে এটা বলো যে তুমি কি সেখানে মাদক নিতে গিয়েছিলে। টিনটিন বলে, আমি গিয়েছিলাম সেখানে শুধুমাত্র বিয়ার খাওয়ার জন্য। আর একটা কথা, আমি কখনোই মাদক সেবন করি না, আমি বিয়ার খাচ্ছিলাম,
কারণ আমি এটা বুঝতে পারছিলাম না আমি ভবিষ্যতে কি করব। কিন্তু আমি একটা কথা নিশ্চিন্তে বলতে পারি, ভবিষ্যতে আমি কখনোই তোমার মতো হব না। অগ্নি বলে, দেখো, নিজের কথাগুলো ভেবে চিনতে বলো। টিনটিন তখন রেগে বলে, তোমার এই এনকোয়ারি আমার উপর করবে না। তুমি আমার বাবা না, বুঝতে পারলে? তুমি আমার ভাই, তাই দয়া করে ভাইয়ের মতো থাকো। এই বলে টিনটিন সেখান থেকে চলে যায়। অগ্নি তখন পেছন থেকে বলতে থাকে, আমি ইচ্ছে করে তোমার বাবা হতে চাইনি, পরিস্থিতির কারণে হতে হয়েছে। এই বলেই সে কল্পনা করতে থাকে তার বাবা মায়ের লাশের কথা। এরপরই দেখা যায় বুম্বা নামের একজন অফিসার অগ্নিকে ফোন করে আর লোকেশনের কথা জানায় যেখানে জাল নোট ছাপা হচ্ছিল, তাই আজকে তারা এখানে অপারেশন করতে আসবে। অগ্নির দেরি হচ্ছিল দেখে বুম্বার তার সাথের অফিসার ভেতরে চলে যায়, কিন্তু দেখে এখানে অনেকগুলো লোক ছিল। এক পর্যায়ে বুম্বার সেই অফিসার ধরা পড়ে যায়, কিন্তু তখনই সেখানে উপস্থিত হয় অগ্নি। এখানে তাদের মধ্যে ভীষণ ফাইট হয়। শেষমেশ অগ্নি আর বুম্বা মিলে সবাইকে আটক করে। অফিসার বুম্বাকে ফোন দিয়ে এই অপারেশনের জন্য অনেক বাহবা দেয়। তখন দেখা যায় অফিসারের সামনে ডোডো বসে আছে, আর ডোডো এই জাল নোটের ফ্যাক্টরির কথা পুলিশকে জানিয়েছিল, কারণ এই ফ্যাক্টরিটা ছিল অশোকের। এরপরই সে পুলিশ অফিসারকে বলে, আপনারা তো জাল টাকা উদ্ধার করেছেন, এখন সেই জাল টাকার কি হবে? পুলিশ অফিসার বলে, প্রত্যেকবার যেমনটা হয়, প্রথমে আমি মিডিয়ার সামনে সেই টাকাগুলো দেখাবো, এরপর আপনাকে দিয়ে দিব। অর্থাৎ ডোডো আর সেই পুলিশ অফিসার দুজনেই এই অবৈধ কাজে যুক্ত আছে, অথচ মানুষের সামনে তারা কত ভালো মানুষই দেখায়। ডোডো অফিসারকে বলে, দরকার হলে আমি আপনার টিমকেও কিছু টাকা দিয়ে দিব। পুলিশ অফিসার বলে, না না, এটা করতে যাবেন না। অগ্নি খুব সৎ পুলিশ অফিসার, তাকে টাকা দিয়ে কিনতে যাবেন না, তাহলে কিন্তু আপনি নিজেই বিপদে পড়বেন। ডোডো তখন তাকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? পুলিশ অফিসার বলে, না, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, সাবধান করছি। একবার যদি আপনি ওর নজরে চলে আসেন তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না, তাই আগে থেকেই সতর্ক করে দিচ্ছি। এদিকে অগ্নিকে দেখা যায় সে ফ্যাক্টরি থেকে উদ্ধার হওয়া সব টাকাতে আগুন লাগিয়ে দেয়। এরপরই সে আর বুম্বা গাড়ি দিয়ে যাচ্ছিল। বুম্বা বলে, আমি বুঝতে পারছি না, কিছুদিন আগেই অল্প বয়সে একটা ছেলে ধরা পড়েছে মাদক সেবন করার সময়। ছোট ছোট ছেলে মেয়েগুলো দিন দিন মাদকের কবলে পড়ে যাচ্ছে। অগ্নি বলে, কবলে পড়ে যাচ্ছে মানে? তাদেরকে তো ইচ্ছে করে মাদক খাওয়ানো হচ্ছে না, তারা নিজের ইচ্ছেতে খাচ্ছে। তাহলে আমরা কিভাবে সেই ছেলে মেয়েগুলোকে দোষ দিব না? তাদের বাবা মায়ের টাকা আছে, ছেলে মেয়েদেরকে হিসেব ছাড়া টাকা দিচ্ছে, তাই তারা এরকম করছে। এখানে সরকার বা পুলিশ কি করতে পারে? বুম্বা বলে, সবকিছু বুঝলাম, কিন্তু তুমি টাকাগুলো জ্বালাতে গেলে কেন? অগ্নি বলে, এটার পেছনে কারণ ছিল, তাই করতে হয়েছে। তখনই বুম্বার ফোনে অফিসারের কল আসে। বুম্বা অগ্নিকে জিজ্ঞেস করে, এখন আমি কি বলবো? টাকাতে কিভাবে আগুন লেগেছে? অগ্নি বলে, তুমি বলবে আমরা সেখানে ফাইট করছিলাম, হঠাৎই তাদের মধ্যে একজন টাকাতে আগুন লাগিয়ে দিয়েছিল যাতে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়া যায়। একটু পরেই দেখা যায় পুলিশ অফিসার অগ্নিকে জিজ্ঞেস করে যে তুমি এই কাজটা কেন করেছো। তার আসলে অগ্নিকে সন্দেহ হচ্ছিল। অগ্নি তখন বলে, আমার তো মনে হয় ডোডো আর অশোকের ছেলে রাহুল মিলে এইসব কাজ করছে। একথা শুনেই অফিসার বলে, আর কিছু বলতে হবে না, এই কেস এখানেই বন্ধ করা হোক। এরপর বাইরে এসে বুম্বা অগ্নিকে সিগারেট জ্বালাতে বলে। অগ্নি বলে, আমি একদিন ডোডো আর আমাদের এই অফিসার দুজনকেই জ্বালিয়ে দিব। অর্থাৎ সে খুব ভালো করেই জানতো ওই পুলিশ অফিসার আর ডোডো একসাথে মিলে কাজ করছে। এখান থেকেই কাহিনী বর্তমানে আসে। ডোডো অগ্নির মাথায় বন্দুক ধরেছিল। একটু পরে সে অগ্নিকে বলে, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই, আমরা দুজন পুরনো বন্ধু। এই বলে সে অগ্নিকে হোটেলের মাঝখানে নিয়ে এসে জিজ্ঞেস করে, এই হোটেল তোমার মনে আছে? অগ্নি কিছু না বললে ডোডো বলে, চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। ডোডো অগ্নিকে জিজ্ঞেস করে, তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? অগ্নি মনে মনে বলতে থাকে, এ লোকটা কি আসলে আমার আগের বন্ধু ছিল? একটু পরই ডোডোর লোকেরা অগ্নিকে ইচ্ছে মতো মারে। তখনই ডোডোকে কোনো বর্দা ফোন করে, তাই সে অগ্নিকে এখানে রেখেই তার লোকদের নিয়ে চলে যায়। এরপরে অগ্নি গিয়ে ছন্দার গাড়ির সামনে পড়ে। সে বাইরে থেকেই ছন্দাকে দেখে। ছন্দা বাইরে বেরিয়ে এলে অগ্নি মনে মনে বলতে থাকে, আমি কি মারা গেছি? এখন হয়তো আমি স্বর্গে আছি, তাই হয়তো এত সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। অগ্নি এবার ছন্দাকে বলে, আসলে আমি ভুল করে আপনার গাড়ির সামনে চলে এসেছি, আপনি আমাকে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দিন, আপনার গাড়ির যতটা লস হয়েছে আমি সব পেমেন্ট করে দিব। ছন্দা তখন তাকে বলে, গাড়িতে ওঠো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। অগ্নি তখন খুবই অবাক হয়ে যায়। ছন্দা প্রথম দেখাতেই তাকে তুমি করে বলছে। এরপর অগ্নি তার ঠিকানা দিতে গেলে ছন্দা বলে, ঠিকানা লাগবে না, আমি তোমার বাড়ি চিনি। এতে অগ্নি আরো বেশি অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, মেয়েটা কি আমার স্ত্রী নাকি কোনো দেবী? এরপরে ছন্দ অগ্নিকে তার পুরনো বাড়িতে নিয়ে আসে। অগ্নি গেটের তালা দেখে মনে করতে থাকে কিভাবে সে আর টিনটিন এই বাড়িতে কতটা সুখে কাটিয়েছে। এদিকে বাড়ির আশপাশের মানুষ যখন অগ্নিকে দেখতে পায় তখন তারা খুব বিরক্ত হয়। একজন তার স্ত্রীকে বলতে থাকে, ছেলেটা আবার এখানে চলে এসেছে, কালকে সকালে শুকনো লঙ্কা পুড়িয়ে বাড়ির আশেপাশে দিয়ে দিও। এরপর অগ্নি আর ছন্দা বাড়ির ভেতরে যায়। অগ্নি দেখে বাড়িটার অবস্থা খুব খারাপ। ছন্দা বলে, বাড়িটা দেখে কি মনে হচ্ছে? তুমি কি আজকে রাতে এখানে থাকতে পারবে? অগ্নি তাকে জিজ্ঞেস করে, এখানে আশেপাশে কোনো ভালো হোটেল আছে? ছন্দা বলে, পাশেই আমার বাড়ি আছে, তুমি চাইলে সেখানে থাকতে পারবে। অগ্নি মনে মনে ভাবতে থাকে, মেয়েটা অনেক মডার্ন, তাহলে মেয়েটা আমার বউ,
নাকি গার্লফ্রেন্ড কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা আমাদের কি বাচ্চা আছে? এরকমই বিভিন্ন জিনিস তার মাথায় ঘুরতে থাকে। এরপরে অগ্নি আর ছন্দা বাড়িতে চলে আসে। ছন্দা তাকে ফ্রেশ হওয়ার জন্য তোয়ালে দেয়। অগ্নি কিছুই বুঝতে পারছিল না। তখন ছন্দা তাকে বলে, আমি ভুলেই গিয়েছিলাম, তোমার তো আমাদের ব্যাপারে কিচ্ছু মনে নেই। অগ্নি জিজ্ঞেস করে, আমরা কি আগে থেকেই পরিচিত? ছন্দা বলে, আমার নাম ছন্দা, আর বাকি সবকিছু আমি বলবো, তার আগে তুমি ফ্রেশ হয়ে আসো। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে অগ্নি মনে মনে বলছিল, মেয়েটা আমাকে চেনে, এতটুকু তো আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো তাকে চিনি না। এরপরে অগ্নি ফ্রেশ হয়ে আসে, কিন্তু সমস্যা হচ্ছে ছন্দা তার নিজের একটা গেঞ্জি তাকে পরতে দেয়। এতে অগ্নি খুব লজ্জা পাচ্ছিল। এরপরই ছন্দা অগ্নির হাতে ব্যান্ডেজ করে দেয় আর তাকে জিজ্ঞেস করে সে কি ড্রিঙ্ক নেবে। অগ্নি বলে একটা হলেই হবে। তখন অগ্নির পছন্দের ড্রিঙ্কস ছন্দা তাকে দেয়। এটা দেখে সে অবাক হয়ে যায়। এরপর ছন্দা তাকে জিজ্ঞেস করে, তোমার কি কিছু মনে আছে, কি কারণে তোমাকে এই শহর ছাড়তে হয়েছিল? এই কথা শুনে অগ্নি সেখানে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতে থাকে কিভাবে তার বাবা মা মারা গিয়েছিল, আর এরপর থেকে তাকে কিভাবে টিনটিনকে সামলাতে হয়েছে। তখনই সকাল হয়ে যায়। অগ্নি ঘুম থেকে উঠে তার ব্যান্ডেজ করা হাত দেখে বলতে থাকে, আমি কি আবারও মার খেয়েছিলাম? মানে সে আবারও সবকিছু ভুলে গেছে। সে ভাবতে থাকে সে কার বাড়িতে রয়েছে আর তার গায়ে মহিলার জামা কেন। তখনই সে একটা নোট পায় যেখানে ছন্দা লিখে রেখেছিল, খাবার ফ্রিজে আছে, তোমার ফোন চার্জে আছে, খাবার খেয়ে নিও, আর আমি রাতে এখানেই ফিরবো। এখন অগ্নি ভাবতে থাকে এই ছন্দাটা আবার কে। তখনই অগ্নির ফোনে রঞ্জন কল করে, কিন্তু অগ্নি তাকেও ভুলে গিয়েছিল। রঞ্জন তাকে বলে, আমি তোমাকে একটা ঠিকানা পাঠাবো, সেখানে গিয়ে তুমি বুম্বার সাথে দেখা করবে। অগ্নি জিজ্ঞেস করে, বুম্বাকে? রঞ্জন বলে, তোমার ক্রাইম পার্টনার। এখন অগ্নি বুম্বার সাথে দেখা করার জন্য রেডি হচ্ছিল। তখনই ছন্দাকে কেউ একজন দরজায় ডাকতে থাকে। অগ্নি বুঝতে পারে না এখন আবার কে এসেছে। সে দরজা খুললেই দেখা যায় বুম্বা চলে এসেছিল, কিন্তু অগ্নি তাকে চিনতে পারে না। তাই জিজ্ঞেস করে, আপনি কে দাদা? বুম্বা তখন অগ্নির নাকে একটা ঘুষি মারে। এখান থেকে আমাদের আবারও অতীতের দৃশ্য দেখানো হয়। আমরা ছন্দাকে দেখি, সে একজন ফরেন্সিক প্যাথোলজিস্ট। ছন্দা একটা বডি চেক করে বুম্বাকে ফোন করে আর দ্রুত মর্গে আসতে বলে। বুম্বার অগ্নি একটু পরই মর্গে চলে আসে। ছন্দা বুম্বাকে বলে, আজকে যে বডি পোস্টমর্টেম করেছিলাম সেখানেও দেখা গেছে মাদকের ওভারডোজে ছেলেটা মারা গেছে। এখানে দেখা যায় বুম্বা ছন্দার কথার থেকেও তার উপর বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, মানে সে হয়তো ছন্দাকে পছন্দ করে। সে বুম্বাকে বলে, বাজারে একটা নতুন মাদক এসেছে, এই মাদক অতিরিক্ত পরিমাণে শরীরে চলে গেলে মানুষ মারাও যেতে পারে। আমি এই ব্যাপারে আপনাদের একটা রিপোর্ট বানিয়ে দিব। তখনই সেখানে অগ্নি চলে আসে। দেখা যায় ছন্দা অগ্নির উপর ইন্টারেস্টেড। ছন্দা দেখে অগ্নির হাতে গুলির চিহ্ন রয়েছে, তাই সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। এটা দেখে বুম্বা খুব জেলাস ফিল করে আর তাকে দেখে অগ্নি হাসতে থাকে। কাহিনী চলে আসে বর্তমানে। বুম্বা অগ্নিকে বলে, ছন্দা তার সাথে তোমাকে থাকতে বলেছে আর তুমিও চলে এসেছো। অগ্নি মনে মনে ভাবতে থাকে, ছেলেটা আমার সাথে এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে সে আমাকে চেনে। তো এরপরে বুম্বা অগ্নিকে বলে, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। এখানের যে অবস্থা, তোমার কিছু হয়ে গেলে আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। পুরো শহর এখন একজনের আন্ডারে। অগ্নি বুম্বাকে জিজ্ঞেস করে, রাহুল ভদ্রলোকটা কিভাবে মারা গেল? বুম্বা বলে, সে বড়লোক বাবার ছেলে, প্রচুর নেশা করে কার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। অগ্নি বলতে থাকে, সে মাদক খেয়ে মারা গেছে তাই তো? বুম্বা বলে, হ্যাঁ। অগ্নি তখন জিজ্ঞেস করে, কোন কোন মাদক নিয়েছে সে? বুম্বা বিরক্ত হয়ে বলে, আমি মুখস্থ করে আসিনি। অগ্নি তখন বুম্বাকে জিজ্ঞেস করে, এখন আমি কি করব? বুম্বা বলে, এটা তুমি তোমার ক্লায়েন্ট অশোককে জিজ্ঞেস করো। শেষের দিকে তো রাহুল আর অশোকের মধ্যে শত্রুতা হয়ে গিয়েছিল। ডোরোর সাথে অশোকের যে লড়াই হয়েছিল সেখানে রাহুল নিজের বাবার বিরুদ্ধে গিয়ে ডোরোকে সাপোর্ট করেছিল। এসব শুনে অগ্নি বুম্বাকে জিজ্ঞেস করে যে আমাকে এখানে ডাকা হয়েছে কেন? বুম্বা বিরক্ত হয়ে তাকে বলে, আমি তোমাকে একটা কথা বলি, প্লিজ আর এসবের মধ্যে জড়িও না। এবার নিজেও একটু শান্তিতে থাকো আর আমাদেরকেও একটু শান্তিতে বাঁচতে দাও। অগ্নি বলে, সবকিছুই বুঝতে পেরেছি, এখন আমার একটা প্রশ্ন আছে। বুম্বা বলে, ঠিক আছে জিজ্ঞেস করো। অগ্নি তখন জিজ্ঞেস করে, আপনি কে? বুম্বার তো এবার এত রাগ হয় যে সে অগ্নিকে গালি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে অগ্নিকে রঞ্জন ফোন করে আর একটা ঠিকানা দিয়ে তাকে সেখানে চলে আসতে বলে। একটু পরই অগ্নি সেখানে চলে আসে, কিন্তু সে বুঝতে পারছিল না সেখানে কেন এসেছে। এরপর অশোক, রঞ্জন আর অগ্নি কথা বলছিল। অশোক অগ্নিকে সবকিছু খুলে বলে আর সে এটাও বলে তার সন্দেহ যে ডোরোই তার ছেলেকে মেরেছে। এটা বলে সে অগ্নিকে একটা ভিডিও দেখায় যেখানে এই হুডি পরা লোকটা রাহুলের গাড়ি নদীতে ডুবিয়ে দিচ্ছিল। অগ্নি অশোককে জিজ্ঞেস করে, আপনি এই ভিডিও কোথায় পেয়েছেন? অশোক তখন একটু ডায়লগ মেরে বলে, অশোক চৌধুরীকে কখনো কিছু খুঁজে পেতে হয় না। অগ্নি জিজ্ঞেস করে, অশোক চৌধুরীটাকে? এই কথা শুনে তো অশোক অবাক হয়ে যায়। তখন রঞ্জন অগ্নিকে বলে, আসলে তোমার সামনে যে বসে আছে তার নামই অশোক চৌধুরী, আর তার ছেলে রাহুলের খুন হয়েছে। তাই সে চাইছে তুমি এই কেসটা ইনভেস্টিগেশন করো আর রাহুলের খুনিকে বের করে আনো। অগ্নি তখন অশোককে জিজ্ঞেস করে,
এই ভিডিওটা আপনি পুলিশকে দেখিয়েছেন? অশোক বলে, আমি যদি চিনতে পারতাম তাহলে তো আমার পুলিশকে দেখানোই লাগতো না। আমি চিনতে পারিনি, তার মানে পুলিশও চিনতে পারবে না। তাছাড়া ভিডিও দেখে কিছুই বোঝা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে ভিডিওতে থাকা লোকটা তুমি, কিন্তু তুমি তো এই কাজ করনি, তাই না? আমি তোমাকে একটা কথা বলছি, যদি আমার ছেলের খুনিকে বের করতে পারো তাহলে তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। অগ্নি মনে মনে বলতে থাকে, একটা নতুন বাইক, ক্যাশ, মদ, থাক, আর বেশি লোক করা ভালো হবে না। এরপর অগ্নি অশোককে জিজ্ঞেস করে, আপনার সাথে রাহুলের সম্পর্ক কেমন ছিল? অশোক তখন কল্পনা করে রাহুল তাকে বলছিল অশোক যেন তার পজিশন রাহুলকে দিয়ে দেয়, কিন্তু অশোক চাইছিল রাহুল আগে পুরো ব্যবসাটা বুঝুক, তারপর তাকে বড় পজিশন দেয়া হবে। তবে রাহুল এটা কোনো মতেই মানতে চাইছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় সে এবার থেকে ডোডোর সাথে কাজ করবে। কিন্তু অশোক ডোডোর ব্যাপারে অনেক বাজে কথা বলতে থাকে। তখন রাহুল বলে, ডোডোর ব্যাপারে একটাও বাজে কথা বলো না, সে আমার বন্ধু। অশোক বলে, বন্ধু না, সে কখনো কারো আপন হতে পারে না। আমার কাছ থেকে কাজ শিখে আমার কানেকশন কাজে লাগিয়ে এখন আমার পেছনেই লেগে আছে। রাহুল অশোকের অবস্থা নিয়ে হাসতে থাকে। অশোক তখন তার উপর রাগ দেখালে রাহুল বলে, আমি আর ডোডো পার্টনারশিপে কাজ করি। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। কিন্তু বর্তমানে অশোক অগ্নিকে বলে, অন্যান্য বাবা ছেলের সম্পর্ক যেমন থাকে আমাদেরও তেমন ছিল। রাহুলের 18 বছরের জন্মদিনে আমার থেকে একটা গাড়ি চেয়েছিল, আমি তাকে সেটা দিতে পারিনি। তখন আমাদের মধ্যে একটু রাগারাগি হয়, আর এখন দেখো সেই গাড়ি তার জীবন নিয়ে নিল। রঞ্জন অগ্নিকে জিজ্ঞেস করে, তোমার কি আর কিছু জানার আছে? অগ্নি জিজ্ঞেস করে, পোস্টমর্টেম কোথায় হয়েছিল? এরপর সে হসপিটালে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে যে রাহুলের পোস্টমর্টেম কে করেছিল। তখনই ভেতর থেকে ছন্দা বেরিয়ে আসে আর বলে, আমি করেছিলাম। অগ্নি ছন্দাকে দেখে সেখানেই তার দিকে তাকিয়ে থাকে। সে তো ভুলেই গিয়েছিল কালকে রাতেও সে ছন্দার সাথে ছিল। এখন সে ছন্দাকে দেখে ক্রাশ খেয়ে যায়। ছন্দা তাকে জিজ্ঞেস করে, আপনার কি দরকার? অগ্নি জিজ্ঞেস করে, আপনি রাহুলের পোস্টমর্টেম করেছিলেন, আপনি কোর্টে যে রিপোর্ট জমা দিয়েছেন তার বাইরে কি তার শরীরে অন্য কিছু পাওয়া গেছে? ছন্দা তখন বলে, তার রক্তে অনেক রকমের মাদক পাওয়া গেছে, কিন্তু সেটা সে নিজেই নিয়েছে কিনা তার কোনো প্রমাণ নেই। অগ্নি তখন এসব শুনে বলে, তার মানে আপনি বলতে চাইছেন অন্য কেউ তাকে মাদক দিতে পারে? ছন্দা বলে, প্রমাণ নেই, তবে সম্ভাবনা আছে। অগ্নি তখন মনে মনে বলে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো আমার আর মেয়েটার প্রেম হওয়ার সম্ভাবনা আছে কিনা। ছন্দা তখন অগ্নিকে বলতে থাকে, আমাদের ডিনারে দেখা হচ্ছে, দেরি করো না কিন্তু। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। অগ্নি তো বুঝতেই পারছিল না ছন্দা এই কথা কেন বলেছে, কিন্তু তারপরেও সে খুব খুশি হয়। দৃশ্য চলে যায় রাতের বেলা। অগ্নি একটা বারে যায়, তখন সেখানের লোকেরা তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। হঠাৎই সেখানে অগ্নির ইনফর্মার কুবের চলে আসে। সে অগ্নিকে দেখে বলছিল, স্যার আপনি এখন এখানে কেন এসেছেন? এখানের হাওয়া খুব গরম। কুবের পরিস্থিতির কথা বলছিল, কিন্তু অগ্নি মনে মনে বলছিল, এত বড় বারে এসি চলছে না, কি লজ্জার ব্যাপার। আসলে সে কুবেরকেও চিনতে পারছিল না। কুবের তো অনেক করে অগ্নিকে মনে করানোর চেষ্টা করছিল। এখান থেকে আবারও দৃশ্য অতীতে যায়। টিনটিন আর তার বন্ধুরা মিলে একদিন বারে এসেছিল। তখন তারা বারের একটা বন্ধ রুমে যায় ড্রিঙ্ক করার জন্য। তখনই কুবের টিনটিনকে বারে দেখে ফেলে। সে আবারও অগ্নিকে ফোন করে বলে, আপনার ভাই আজকেও বারে এসেছে। অগ্নি জিজ্ঞেস করে, তারা সেখানে কি করছে? কুবের বলে, আপনার ভাই বিয়ার ছাড়া কিছু খায় না, তবে তার সাথের ছেলে মেয়েগুলোকে আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। অগ্নি এসব শুনে বলে, ঠিক আছে, তাদের উপর নজর রাখো। কুবের তখন বলে, বেশি ভালো হবে যদি আপনি এসে আপনার ভাইকে এখান থেকে নিয়ে যান। অগ্নি বলতে থাকে, দেখো আমাকে বেশি জ্ঞান দিতে আসবে না, তুমি শুধু নজর রাখো, যদি বাড়াবাড়ি কিছু করে তাহলে আমাকে ফোন করবে। এরপরে টিনটিনের সাথের ছেলেটা সিকিউরিটি গার্ডকে গিয়ে বলে, আমার নাম অরিন্দম, রাহুল দাদা আমাকে এখানে ডেকেছে। তখন সিকিউরিটি গার্ড তাদের ভেতরে যেতে বলে। তবে টিনটিনের এই সবকিছু মোটেও ভালো লাগছিল না, কিন্তু অরিন্দম তাকে জোরাজুরি করে ভেতরে নিয়ে যায়। রাহুল তখন তাদের দেখে জিজ্ঞেস করে, কে কি নেবে? টিনটিন বলে, আমি বিয়ার ছাড়া কিছুই নেব না। এই কথা শুনে সেখানে থাকা সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এরপরই দেখা যায় অরিন্দম আর বাকি দুজন মেয়ে মাদক নেয়, আর টিনটিন শুধু বিয়ার নেয়। সে এখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু অরিন্দম তখন তাকে যেতে দিচ্ছিল না। সেই সময় টিনটিন একটু উপরে যায়। তবে উপরে গিয়ে সে দেখে তাদের সাথে থাকা একটা মেয়ের উপর জোর জবরদস্তি করার চেষ্টা চলছে। এটা দেখে টিনটিন তাড়াতাড়ি মোবাইল বের করে আর ভিডিও করতে থাকে প্রমাণের জন্য। কিন্তু তখনই তার সামনে ডোডো চলে আসে। এরপর আমাদের দেখানো হয় অগ্নি তাড়াহুড়ো করে হসপিটালের দিকে যাচ্ছিল। পেছন থেকে মানুষ বলছিল, একদম বড় ভাইয়ের মতো হয়েছে, নেশা করে সামলাতে না পেরে ছাদ থেকে ঝাঁপ দিয়ে মরে গেছে। অগ্নি এখানে এসে টিনটিনকে দেখে একদম ভেঙে পড়ে। বুম্বা সহ বাকি সবাই তখন কান্না করছিল। এরপরে টিনটিনের শেষ কার্য সম্পন্ন হয়। অগ্নি তখন ড্রিঙ্ক করতে করতে বলতে থাকে, আমার ভাই আত্মহনন করতে পারে না, সব থেকে বড় কথা
ও কখনো মাদক ছুঁয়েও দেখতো না। টিনটিন মারা যাওয়ার পর রাহুলকে এই শহর থেকে পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। টিনটিনের মৃত্যুর সাথে যদি রাহুলের বা চৌধুরী পরিবারের কোনো সংযোগ না থাকতো, তাহলে টিনটিন মারা যাওয়ার পরেই কেন তারা এই শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল? অগ্নি বলতে থাকে, আমি জানি কি হয়েছে, আমি জানি কারা আমার ভাইকে খুন করেছে। সবকিছু জানা সত্ত্বেও আমি কিছুই করতে পারছি না। তখনই অগ্নির মনে পড়ে কুবের তাকে বলেছিল টিনটিনকে সেখান থেকে নিয়ে আসতে, কিন্তু সে ভেবেছিল আমি যদি সেখানে যাই তাহলে টিনটিন আগের মতোই ভাববে আমি তাকে শাসন করছি। তাই সেদিন অগ্নি সেখানে যায়নি। তার মনে হতে থাকে সেদিন সেখানে যাওয়াটা উচিত ছিল। এরপরে দেখা যায় ছন্দা বাইরে বেরিয়ে এসে বুম্বাকে বলে, তুমি একটু অগ্নিকে বোঝাও। বুম্বা বলে, আমি বোঝালেও সে বুঝবে না। তখনই তারা বাড়ি আসে আর দেখে অগ্নি অজ্ঞান হয়ে গেছে। এরপর থেকে বুম্বা আর অগ্নি টিনটিনের মৃত্যুর কারণ জানার জন্য ইনভেস্টিগেশন শুরু করে। মাঝখানে তারা রাহুলকেও খুঁজছিল। এরপর একদিন বুম্বা আর অগ্নি রিয়াদের বাড়িতে যায়। রিয়া ওই দিন টিনটিনের সাথে বারে গিয়েছিল আর তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। বুম্বা রিয়াকে জিজ্ঞেস করে, তোমাদের কি কেউ ফোর্স করে সেখানে নিয়ে গেছে? কারণ তোমরা সবাই এখনো 17 বছরের নিচে। রিয়া বলে, আমাদের অরিন্দম নিয়ে গিয়েছিল। বুম্বা আরো কিছু জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু রিয়া চুপ করেছিল। এটা দেখে বুম্বার খুব রাগ হয়, তাই সে রিয়ার উপর চেঁচাতে থাকে। তখন অগ্নি তাকে বাইরে যেতে বলে। এরপর অগ্নি রিয়াকে বলে, দেখো, টিনটিন ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ ছিল না। এখন তো আমি তাকেও হারিয়ে ফেলেছি, তারপরেও আমি লড়াই করছি। তুমি যদি চাও টিনটিন জাস্টিস পাক, তাহলে প্লিজ আমাকে বলো ওই দিন রাতে কি হয়েছিল। রিয়া বলে, আসলে ওই দিন রাতে ওরা আমাদের কিচেনের পাশ দিয়ে একটা রুমে নিয়ে গিয়েছিল। সেই রুমটা ছিল রাহুলের স্পেশাল রুম। সেই রুমে আরো একটা মেয়ে ছিল যার নাম সুনায়না। রিয়া আর কিছু বলতে যাবে, তখনই তার বাবা সেখানে চলে আসে। সে অগ্নিকে বলতে থাকে, আমার মেয়ে এখনো মাইনর, আপনার সাহস কি করে হয় তাকে কোনো মহিলা কনস্টেবল ছাড়া জিজ্ঞাসাবাদ করার? অগ্নি বলে, আমি জেরা করতে আসিনি। কিন্তু সেই লোকটা কোনো কথাই শোনে না। সে রিয়াকে ঘরে পাঠিয়ে অগ্নিকে চলে যেতে বলে। অগ্নিও সেখান থেকে বেরিয়ে সোজা ডোডোর বাড়িতে যায়, কিন্তু তাকে না পেলেও সে সুনায়নাকে অ্যারেস্ট করে নেয়। সুনায়না পুলিশকে সব সত্যি কথা বলে দেয়, যার কারণে অগ্নি ডোডোকে অ্যারেস্ট করে নিয়ে আসে। এরপরই কোর্টের দৃশ্য দেখানো হয়। সুনায়না সবার সামনে বলে, আমি যা বলেছি সবকিছু পুলিশের প্রেসারের কারণে বলেছিলাম। আমি কিছুই জানি না। আমি শুধু জানি ডোডো আর রাহুল বিজনেস পার্টনার। জজ জিজ্ঞেস করে, আপনাকে কে প্রেসার দিয়েছিল? সুনায়না বলে, অগ্নি আমাকে প্রেসার দিয়েছিল মিথ্যা বয়ান দেওয়ার জন্য। এই কথা শুনে অগ্নি অবাক হয়ে যায়। কোর্ট সবকিছু শোনার পর ডোডোকে নির্দোষ ঘোষণা করে আর অগ্নির উপর ইনকোয়ারি বসায়। এই সবকিছু নিয়ে অগ্নি খুব ডিস্টার্ব ছিল। এখান থেকে এই দৃশ্য বর্তমানে আসে। ছন্দা অগ্নিকে টিনটিনের পোস্টমর্টেম রিপোর্ট দেয় আর বলে, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে একদম ঠিক ছিলে। ওকে মাদকের ওভারডোজ দিয়েই মারা হয়েছে। অগ্নি বলে, আমার ভাই মাদক নিত না। ছন্দা তখন জিজ্ঞেস করে, তোমার আর কি কথা মনে আছে? অগ্নি তখন কল্পনা করে তার মায়ের সাথে তার ছোটবেলার স্মৃতি। তখনই তার একটু আগের স্মৃতি ফিরে আসে। তার মনে পড়ে তার বাইক একটা বাড়ির সামনে আছে, তাই সে বাইক আনতে উঠে পড়ে। ছন্দা তাকে জিজ্ঞেস করে, তোমার এই কথাটা মনে আছে? অগ্নি বলে, আমার মাথার একটা তার কাটা, তবে বাকিগুলো ঠিক আছে। দেখা যায় অগ্নির বাইক বাড়ির সামনে ছিল। অগ্নি বাইক আনতে গেলে সুনায়না সেখানে দাঁড়িয়ে ডোডোকে ডাকতে থাকে। সে পাগলের মতো ব্যবহার করছিল, কিন্তু তবুও ডোডোর লোকেরা তাকে ভেতরে যেতে দিচ্ছিল না। তখন সে অগ্নিকে দেখতে পায় আর এসেই বলে, স্যার, আমাকে চিনতে পেরেছেন? প্লিজ আমাকে 1000 টাকা দিন। আমি কথা দিচ্ছি আমি আপনার সাথে এবার বিশ্বাসঘাতকতা করব না। অগ্নি মনে মনে ভাবছিল, এই মেয়েটাকে, তার তো এখন কিছুই মনে নেই। সুনায়না বারবার রিকোয়েস্ট করছিল, যার কারণে অগ্নি তাকে টাকা দিয়ে দেয়। এরপর সে 10 মিনিট সেখানেই বসে থাকে, সুনায়নার জন্য অপেক্ষা করে। 10 মিনিট পর সে আবারও ভুলে যায় সেখানে কি করতে এসেছে। তখনই সুনায়না এসে অগ্নির বাইকের পেছনে বসে আর তাকে বলে, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। অগ্নি তখন তাকে নিয়ে একটা রেস্তোরাঁয় আসে। সুনায়না পাগলের মতো খাবার খাচ্ছিল। এসব দেখে অগ্নি মনে মনে ভাবতে থাকে, ও আমাকে বলেছিল সকাল থেকে কিচ্ছু খায়নি, তবে কোন সকাল থেকে খায়নি সেটা কে জানে। সুনায়না তখন অগ্নিকে বলে, আপনার ফোন অন করুন, আমি সব কথা বলবো। আপনার ভাইকে ডোডো কিভাবে মেরেছিল। অগ্নি ক্যামেরা অন করলে সুনায়না বলতে থাকে যে ওই দিন আমরা সবাই মাদক নিয়েছিলাম, শুধুমাত্র টিনটিন ছাড়া। টিনটিন এমন কিছু দেখে ফেলেছিল যেটা তার দেখা উচিত ছিল না। তো এখান থেকে আমাদের আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ডোডোর লোকেরা টিনটিনকে ছাদে নিয়ে গিয়েছিল। রাহুল ডোডো দুজনেই সেখানে ছিল। টিনটিন ডোডোকে বলে, আমার ভাই তোমাকে ছাড়বে না। রাহুল তখন ডোডোকে বলতে থাকে, ওর ভাই অগ্নি। এই কথা শুনে ডোডোর আরো রাগ হয়, কারণ এর আগেও একজন পুলিশ অফিসার তাকে অগ্নির ব্যাপারে বলেছিল। ঠিক এই কারণে সে টিনটিনকে মাদক দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। দৃশ্য চলে আসে বর্তমানে। অগ্নি রঞ্জনকে নিয়ে সব প্রমাণ দেখায়। রঞ্জন বলে, শুধুমাত্র এই ভিডিও দিয়ে হবে না,
কারণ এর আগের বারেও সুনায়না স্টেটমেন্ট দিয়ে পরে নিজের কথা থেকে সরে গিয়েছিল। এইবারও এমনটা হতে পারে। অগ্নি তখন রঞ্জনকে জিজ্ঞেস করে আগের বার কি হয়েছিল। রঞ্জন তাকে সব কথা খুলে বলে। এদিকে আমাদের সুনায়নাকে দেখানো হয় যে পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই ডোডো তার সামনে চলে আসে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় ডোডো আর সুনায়না পাগলের মতো ড্রিঙ্ক করে বারে ডান্স করছিল। একটু পরেই তারা দুজন ঘরে গিয়ে ফিজিক্যাল হয়। তখনই রাহুল সেখানে আসে আর ডোডোকে বলতে থাকে, তুমি আমাকে না নিয়ে এত বড় একটা ডিল কিভাবে করতে পারো। ডোডো তখন রাহুলকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু রাহুল তাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়, যাতে পরের বার থেকে কোনো ডিল হলে ডোডো রাহুলকেও জানায়। অন্যদিকে আমাদের অগ্নিকে দেখানো হয়। সে এখন সবসময় বিভিন্ন রকম মাদক নেয় আর মদ খেতে থাকে। সবসময় তালমাতাল হয়ে থাকে আর বুম্বা তাকে সব পরিস্থিতিতে সামলাতে থাকে। এরপর একদিন অগ্নি রঞ্জনের বাড়িতে যায় আর তাকে বলে, আমি আপনার থেকে সাহায্য চাই। অগ্নি অশোকের ব্যাপারে উল্টো পাল্টা বলতে থাকে। তখনই রঞ্জন বলে, তুমি হয়তো জানো না, অশোক একসময় এই শহরের রাজা ছিল। অগ্নি বলে, কিন্তু তার এমন কোনো ব্যবসা নেই যার কথা আমি জানি না। রঞ্জন তখন বলে, তোমার কি চাই, তুমি শুধু আমাকে সেটা বলো। অগ্নি বলে, যে করেই হোক ডোডোকে কোর্ট পর্যন্ত নিতে হবে আর তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। রঞ্জন বলে, এখন কোনো প্রমাণ নেই, তবে আমাদের অপেক্ষা করতে হবে। যদি আমরা ডোডোকে কোনো ক্রাইম করার সময় হাতে নাতে ধরতে পারি তাহলেই কাজ হয়ে যাবে। অগ্নি বলে, তার মানে ততক্ষণ আমাকে এদের উপর হাত দিয়ে বসে থাকতে হবে। রঞ্জন বলে, তুমি সেরকম সুযোগ তৈরি করো। এরপর অগ্নি রিয়ার সাথে দেখা করতে যায় আর তাকে বলে, আমি জানি তোমার আর টিনটিনের মধ্যে সম্পর্ক ছিল। রিয়া তখন অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর তারা দুজন অনেকক্ষণ বসে টিনটিনের ব্যাপারে কথা বলে। এরপর অগ্নি আর রিয়া একটা ক্যাফেতে দেখা করে। অগ্নি রিয়াকে বলে, ডোডোর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হলে আমাদের একটা ফাঁদ ফেলতে হবে। আর তারা সেখানে একটা প্ল্যান বানায়। অগ্নি অরিন্দমের কাছে যায় আর তাকেও ভয় দেখিয়ে তাদের প্ল্যানে যোগ করায়। এরপর সে কুবের এবং তাকে সব প্ল্যান সুন্দরভাবে বুঝিয়ে দেয়। তার প্ল্যান ছিল সে আবারও রিয়াকে সেই বারে পাঠাবে আর তার সাথে একটা হিডেন ক্যামেরা দিবে। আর ডোডো যখন খারাপ কাজ করতে যাবে তখনই তারা সেটার প্রমাণ পেয়ে যাবে আর রিয়াকে বাঁচিয়ে নিবে। সেই অনুযায়ী রিয়া গেলে হঠাৎ সে মাতাল হয়ে যায় আর তাকে রুমে নিয়ে যাওয়া হয়। অগ্নি তখনও ক্যামেরায় সবকিছু দেখছিল। তবে হঠাৎই ডোডো ক্যামেরার সামনে এসে অগ্নিকে বলে, তুমি কি ভেবেছ তুমি আমার বিরুদ্ধে এত বড় প্ল্যান করবে আর আমি কিছুই জানতে পারবো না? অগ্নি কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে তখন দ্রুত হোটেলে চলে যায়। সে কিছু মেয়েদের উদ্ধার করে, কিন্তু যখন রিয়ার রুমের সামনে যায় তখন সে দেখে রিয়াকে অলরেডি মাদকের ওভারডোজ দিয়ে দেওয়া হয়েছে। সে কিছু করতে যাবে তার আগেই তাকে বাড়ি মেরে অজ্ঞান করে দেওয়া হয়। এরপর ছাদে নিয়ে যাওয়া হয়। এখানে ডোডো টিনটিনের মতো করেই অগ্নিকে ছাদ থেকে ফেলে দেয়। অন্যদিকে রিয়ার মাদকের ওভারডোজের কারণে মৃত্যু হয়। এরপর আমাদের দেখানো হয় অগ্নি কোমায় আছে। পুরো দেশের মানুষ রিয়ার জন্য জাস্টিস চাইছিল। সবাই ভাবছিল অগ্নি তাকে মেরেছে, যার কারণে সবাই অগ্নিকে ফাঁসি দিতে চাইছিল। কিন্তু সে যেহেতু কোমায় ছিল তাই রঞ্জনের অনুরোধে কোর্ট তার জামিন মঞ্জুর করে। এরপর দেখা যায় অভিনব নামের সেই সাংবাদিকও অগ্নির বিরুদ্ধে নিউজ করছিল। ডাক্তার এদিকে বলে অগ্নি হয়তো বেশি দিন বাঁচবে না, তার অবস্থা খুব খারাপ। অন্যদিকে ছন্দা বুম্বাকে বলে অগ্নির এখন যে অবস্থা, তার যদি জ্ঞান ফিরেও আসে তাহলেও তার হয়তো আগের কোনো স্মৃতি মনে থাকবে না। এদিকে বাইরে এখনো মানুষ অগ্নির বিরুদ্ধে প্রোটেস্ট করছিল। রঞ্জন অগ্নিকে পেছনের দরজা দিয়ে অন্য একটা গাড়িতে করে অন্য শহরে পাঠিয়ে দেয়। এরপর সে অশোককে ফোন করে আর বলে কাজ হয়ে গেছে। আসলে অশোক অগ্নিকে বাঁচিয়েছে, কারণ সে জানে অগ্নি যখনই জ্ঞান ফিরবে তখনই সে বেরিয়ে পড়বে ডোডোর কাছ থেকে বদলা নিতে। আর ডোডো যেহেতু অশোকের অনেক বড় শত্রু, তাই সে যদি রাস্তা থেকে সরে যায় তাহলে সব ক্ষমতা আবারও অশোকের কাছে চলে আসবে। এখান থেকে আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয়, যখন রাহুলের লাশ গাড়িতে করে নদীতে পাওয়া গিয়েছিল। তাই অশোক আবারও অগ্নিকে এই শহরে ডেকে পাঠায়। এদিকে দেখা যায় ছন্দা কাউকে ফোনে বলছিল, আমি অগ্নিকে এখানে ডাকিনি, আমি তাকে হঠাৎ এখানে দেখেছিলাম। আমিও অবাক হয়েছি এটা ভেবে যে সে এখানে কি করছে। এরপর দেখা যায় পুলিশ সুনায়নার লাশ খুঁজে পায়। অগ্নি সুনায়নার সাথে দেখা করতে গেলে তার লাশ পড়ে আছে দেখে। তখন বুম্বা সেখানেই ছিল। সে অগ্নিকে জিজ্ঞেস করে, এটা তুমি করেছো? অগ্নি তাকে জিজ্ঞেস করে, আপনি কে? বুম্বা অগ্নির পকেট থেকে নোট বের করে নিজের নাম সাথে বেস্ট ফ্রেন্ড লিখে দেয়। তখনই কুবের অগ্নিকে ফোন করে বলে, আপনি আমাকে চিনতে পারছেন? আমি আপনার ইনফর্মার। যে ডোডোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন তার লোকেশন আমি জানি। কুবের তখন ডোডোর লোকেশন অগ্নিকে দিয়ে দেয়। অগ্নি সেখানে তাড়াহুড়ো করে যাচ্ছিল। অন্যদিকে আমাদের ডোডোকে দেখানো হয়। সে ছন্দার বাড়িতে আসে আর তাকে বলতে থাকে, সারাদিন তুমি এই ডেড বডির পাশে থেকে বোর হয়ে যাও না? এজন্যই তো আমি তোমার সাথে কথা বলতে এসেছি। অন্যদিকে অগ্নি সেই লোকেশনে চলে আসে। তখন দেখা যায় সেখানে বড় একটা স্ক্রিনের সাহায্যে ডোডো অগ্নির সাথে কথা বলছে। এরপরই কুবের এসে অগ্নির মাথায় বন্দুক ধরে। এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। শুরু থেকেই কুবের ডোডোর জন্য কাজ করছিল। সে অগ্নিকে বলে, আপনারা পুলিশের লোক, আপনারা এতটা বোকা কিভাবে হতে পারেন? যাকে তাকে বিশ্বাস করে নেন। তখনই সেখানে অগ্নির উপর হামলা হতে থাকে। অগ্নিও তাদের উপর হামলা করছিল,
কিন্তু এক পর্যায়ে সে দুর্বল হয়ে পড়ে। তখনই সেখানে বুম্বা চলে আসে আর অগ্নিকে বাঁচিয়ে নেয়। অগ্নি তাকে ধন্যবাদ জানায়। বুম্বা বলে, এখন থেকে এটা তোমার মাথায় ট্যাটু হিসেবে বানিয়ে নাও। আসলে এই একই ডায়লগ অগ্নি সবসময় বুম্বাকে দিত। যাকে এখানে তারা যখন কথা বলছিল তখন হঠাৎ একটা গুলি এসে বুম্বার পিঠে লাগে। বুম্বার খুব খারাপ লাগছিল। তারপরেও সে অগ্নিকে বলে, তুমি ডোডোকে ছেড়ো না। এই বলেই সে সেখানেই মারা যায়। এখানে আমাদের অগ্নি আর বুম্বার বন্ধুত্বের কিছু সুন্দর মুহূর্ত দেখানো হয়। এরপরে অগ্নির মাথা একদম ওলট পালট হয়ে যায়। সে কুবেরকে নিজের বাইকের পেছনে বেঁধে পুরো রাস্তা দিয়ে ডোডোর বাড়ির সামনে আনে। সে বাড়ির ভেতরে ঢুকছিল আর ভেতরে যাকে পারছিল তাকেই মেরে দিচ্ছিল। এখানে অনেকক্ষণ ফাইট হওয়ার পর অগ্নি ডোডোর কাছে পৌঁছায়। তাদের দুজনের মধ্যেও অনেক ফাইট হয়। এক পর্যায়ে ডোডো খুব দুর্বল হয়ে পড়ে। তখন অগ্নি তাকে বলে, তুমি মনে করেছো আমার কিছু মনে নেই তাই তো? তবে এখন আমার সবকিছু মনে আছে। এরপর সে এক এক করে তার ভাই রিয়া, সুনায়না আর বুম্বার কথা মনে করে ডোডোকে অনেক মারে। শেষে তাকে টানতে টানতে ছাদে নিয়ে যায় আর সেখান থেকে ফেলে দেয়। ঠিক যেভাবে ডোডো টিনটিন আর তাকে ফেলেছিল, ডোডো সেখানেই মারা যায়। আর তখন দেখা যায় অগ্নিকে কেউ গুলি করে, যার কারণে সে সেখানে পড়ে যায়। আমাদের 6 মাস পরের দৃশ্য দেখানো হয়। রঞ্জন অশোকের সাথে দেখা করতে আসে আর তাকে বলে 6 মাস হয়ে গেল, এখন অগ্নিকে জেল থেকে বের করতে হবে, অর্থাৎ অগ্নিকে পুলিশ ধরে নিয়ে গেছে। অশোক বলে আরো কয়েকদিন সে পুলিশ স্টেশনে থাকুক। রঞ্জন বলে, কিন্তু আপনি কথা দিয়েছিলেন ডোডো মারা যাওয়ার পর আপনি অগ্নিকে প্রোটেকশন দিবেন। অশোক বলে, আগে হলো নিজের প্রোটেকশন, তারপর অন্য কারো কথা নিয়ে ভাবা যাবে। তখনই অশোকের একটা লোক তাকে ছন্দার একটা প্রেস কনফারেন্স দেখায়, যেখানে সে একটা রিহ্যাব সেন্টার খুলেছে। ছন্দা বলে, একটা নেশা মুক্ত সমাজ চাই আমি, যার কারণে আমি এই রিহ্যাব সেন্টার খুলেছি। তখন সাংবাদিক তাকে জিজ্ঞেস করে, আপনি তো এই শহরের কেউ না, তাহলে এই শহরের জন্য এত কিছু কেন করছেন? ছন্দা বলে, এটা আমি আমার জন্মভূমির জন্যই করছি। আসলে আমার আসল নাম মধুছন্দা রায় বর্মন। আমি প্রতাপ রায় বর্মনের ভাইজি, অর্থাৎ অভিনব বলেছিল প্রতাপের ভাইজি মারা গেছে, কিন্তু সে ওই দিন কোনোভাবে বেঁচে গিয়েছিল। অশোক এটা দেখে খুব অবাক হয়। এদিকে ছন্দা কনফারেন্স শেষ করে হসপিটালে তার রুমে আসে। এখান থেকে সে একটা সিক্রেট দরজা খুলে তার ভেতর ঢোকে আর দেখা যায় এখানে অনেকগুলো মাদকের স্যাম্পল। তখন ছন্দা কল্পনা করে ওদিন রাতে ডোডো আসে কথা বলছিল। ছন্দা বলতে থাকে, তোমাকে এসব নাম পাওয়ার সবকিছু আমি দিয়েছি, তাই সবসময় আমার সাথে নিচু হয়ে কথা বলবে। কিন্তু ডোডো তাকে বলেছিল, আমি আমার পরিশ্রম দিয়ে উপরে উঠেছি, তুমি শুধু সেই মাদক বানিয়েছিলে, কিন্তু তাকে ব্র্যান্ড হিসেবে আমি দাঁড় করিয়েছি। ছন্দা বলে, আমি যদি রাহুলকে হাত করার কথা তোমাকে না বলতাম তাহলে তুমি কখনোই জিততে পারতে না। ডোডো বলে, তুমি তোমার বদলার জন্য আমাকে ব্যবহার করেছ, আমি আমার বিজনেসের জন্য তোমাকে ব্যবহার করেছি, তাই এখানে সবকিছু শোধ হয়ে গেছে। এখান থেকে কাহিনী বর্তমানে আসে। ছন্দাই সবকিছু ভাবছিল। তখনই হঠাৎ তার ফোনে বর্দা নামের একজনের কল আসে। ছন্দা তাকে বলে, আমরা যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। ডোডো মারা যাওয়ার পর অশোক আবারও শহরটাকে নিজের করার চেষ্টা করছে, কিন্তু তাকে আটকানোর জন্য আমার কাছে একটা অস্ত্র আছে। পরের দিনই ছন্দা অগ্নির সাথে জেলে দেখা করতে যায় আর তাকে খুব সুন্দর করে বলে, আমি জানি তোমার আমার কথা মনে নেই, তবে তুমি চিন্তা করো না, আমি ধীরে ধীরে তোমাকে সবকিছু খুলে বলবো। এই বলে ছন্দা সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই অগ্নি তাকে পেছন থেকে ডেকে বলে, মিস রায় বর্মন। এই কথা শুনেই তো ছন্দা অবাক হয়ে যায়। অগ্নি তখন তাকে বলে, আমার একটা তার কাটা, সব কয়টা না। আসলে ওই দিন ডোডোকে মারার পর অগ্নিকে পেছন থেকে ছন্দা গুলি করেছিল আর অগ্নি সেটা দেখে ফেলেছিল। এরপরে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কেউ একজন ছন্দাকে ফোন করে বলে, অগ্নি এই শহরে ফিরে এসেছে, তার উপর নজর রাখতে হবে। ছন্দা বলে, ঠিক আছে। এরপরে আমাদের সেই দৃশ্য দেখানো হয় যখন কেউ একজন রাহুলকে গাড়িতে বসিয়ে নদীর ভেতর ফেলে দিয়েছিল। আসলে সেই লোকটা আর কেউ না, অগ্নিই ছিল। এরপরই রঞ্জন অগ্নিকে ফোন করে বলে, তোমাকে এখনই কানাইপুর আসতে হবে। তখন অগ্নি বলতে থাকে, আমি এখন বাড়ি ফিরবো কিভাবে? আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে অগ্নির জীবনের আরো অনেক কিছু এখন আমাদের জানা বাকি। তাছাড়া যেই ছন্দাকে সে এতদিন বিশ্বাস করে এসেছিল, সেই তো শেষমেশ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই চরম বিশ্বাসঘাতকতার শোধ সে কিভাবে তুলবে? কিভাবেই বা সে জেল থেকে ছাড়া পাবে? আর আদৌ কি তার স্মৃতি পুরোপুরি ফিরে আসবে? এই সবকিছু আমরা জানতে পারবো এর পরবর্তী সিজনে। আর এর পরবর্তী সিজন যখনই আসবে তা আমি অবশ্যই আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।